সালাম আলাইকুম ভাবি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? জামাল ভাই বলছেন? ভাবি কি অবস্থা? আমার দোকানের বাকি নিয়ে গেলেন, আর টাকা টুকা গুলা তো ঠিকঠাক মতো আসতেছে না। সমস্যাটা কি? টাকা তো দিতে হবে ভাবি, তাহলে তো হবে না। এই জন্য আর কি ফোন করছি। আপনি বলছিলেন যে আমি যে টাকাটা দিয়ে আসবো, তো কই আপনি তো আসলেন না, এই জন্য আর কি ফোন করছি। কামাল ভাই, আর কয়টা দিন ধৈর্য ধরুন। আপনার ভাই বিদেশ থেকে টাকাটা পাঠালেই আমি সর্বপ্রথম আগে গিয়ে আপনাকে টাকাটা দিয়ে আসবো। আপনার দোকানের বাকি পরিশোধ করব। আর এর মধ্যে আবার আমার তো অনেক সদাইপাতি লাগবে বাড়ির জন্য। তো দিবেন তো এইগুলো নাকি? হ্যাঁ, আমি তো দেওয়ার জন্যই আছি, দেবো না কেন? এটা তোমার ব্যবসা, তাই না ভাবি? কিন্তু ঠিকঠাক মতো আপনি টাকা না দিলে কি করে দেব? হুম? টাকা দিতে হবে, আগে পূর্বের জেটটা শোধ করুন, তারপরে আপনি আবার সদাই নেন। আমার কোনো আপত্তি নেই, তাছাড়া তো দেওয়া যাবে না। আর শুনুন ভাবি, বিদেশ থেকে টাকাটা পাঠালে সঙ্গে সঙ্গে টাকাটা আগে আমাকে পরিশোধ করুন, তারপরে আপনার যা লাগে আপনি নেন। আমার সমস্যা, কোনো সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা কামাল ভাই, আপনি এত টাকা টাকা করেন কেন? আমরা কি দেশ ছেড়ে পালাই গেছি? তেমন তো একটা কথা শুনেন, আপনি কালকে একটু আমার বাসায় আসেন তো। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে আবার আপনার কি এমন জরুরি কথা ভাবি? কেন? আপনি আসতে পারবেন না? আপনার কি কোনো সমস্যা আছে? ভাবি, আমি তো আসলে সারাদিন ব্যস্ত থাকি দোকান নিয়ে, তো সুযোগ পেলে হয়তো যাব, সেটা রাত্রে ছাড়া হয়তো আর আমার সময় হবে না, বুঝছেন? ও, তার মানে আপনি রাত্রে ছাড়া সময় পাবেন না, এই তো? হ্যাঁ, তো তাই আসুন। রাত্রে হলে তো আমার একটু বেশি ভালো হয়। তার মানে আমি ঠিক বুঝলাম না। অত মানে করেন না তো। আগে আসুন, তারপরে বুঝাবো। কেন? মানুষ মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, তাকে আপনি আমাকে দাওয়াত করছেন নাকি বাসায় নিয়ে যে অন্য কোনো মতলব? আমি ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন, সমস্যা কি? আরে ফোনে কথা বলছি, একটু খুলে খেলা বলুন রে ভাবি, তারপরে দেখছি। আচ্ছা কামাল ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি আপনাকে কোনো প্রস্তাব রাখি, তাহলে কি আপনি রাখবেন? হ্যাঁ? ওরে ভাই, আমি হচ্ছে একটা ছেলে মানুষ, আপনি একটা মেয়ে মানুষ, আর কি এমন প্রস্তাব রাখবেন যে আমার কাছে রাখার মতো নেই? আপনি শুধু টাকা পয়সা চেন না, আর এমনিতেই আমি আপনার কাছে অনেকগুলা টাকা পাবো। এরপরও এমন কোনো কিছু বলেন না যে টাকা পয়সা আপনি আমার কাছ থেকে আবার আহ হাওলাত চান, এভাবে কোনো কিছু চায়েন না। তাছাড়া বলুন কি বলবেন। বাবা, কামাল ভাই, মাত্র কয়েক হাজার টাকার জন্য আপনি এভাবে আমাকে বলছেন? আপনি নিজে ভয় পাচ্ছেন? আচ্ছা, ধরুন, উম আমি যদি আপনাকে আপনার ওই টাকার চেয়ে যদি বেশি কিছু আপনাকে দিতে পারি, তাহলে কেমন হয়? টাকার চেয়ে আর বেশি কি এমন দিবেন? আপনার কি গয়নাগাটি গুলো সব খুলে আমাকে দিয়ে যাবেন? খালি টাকা 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 আর টাকা, টাকা ছাড়া এই লোক কিচ্ছু বোঝে না। কেন? টাকা ছাড়া কি পৃথিবীতে আর কোনো দামি বস্তু নাই? হ্যাঁ? আমাকে ভাল লাগে না? আমি আপনার বাবা হিসাবে কেমন? আমি কি কম কি? আপনি কিছু বোঝেন না নাকি? আপনার মাথায় কি গেলু আছে? আপনি বোঝেন না কেন কামাল ভাই? আমি আপনাকে আসলে কি বলতে চাইছি এটা বোঝেন, বোঝার চেষ্টা করুন। কিছুই বোঝেন না কেন? এত এদিক সেদিক চলে যান কেন? আমি কি বলতে চাইছি আপনাকে? হুম? আর ভাবি, আপনি দিন দিন খেয়ে খেয়ে এত মোটা হচ্ছেন কেন বলুন তো? কি এমন খান, যে কোন দোকানের চাল খান যে এত মোটা হচ্ছেন? যাক বাবা, তাহলে আমি নজরে পড়ছি। তার মানে আপনি আমাকে খেয়াল করছেন পা থেকে মাথা অব্দি। হ্যাঁ? যাক, ভালোই হলো। হ্যাঁ, এই যে এরকম বলতে হবে। আসলে ভাই, মোটা হয়েছে, এটা স্বাস্থ্য তো আল্লাহর দান। কিন্তু আপনার ভাই তো অনেকদিন হলো বিদেশ আছে। সে তো শুধু মাসে মাসে টাকা পাঠায়। আমি সংসারে এটা ওটা নানানটা করেই টাকাটা থাকে না, ফুরে যায়। আপনাকেও টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু একটা কথা বলতে চাইছিলাম ভাই, সেটা আসলে আপনাকে আমি বলে সাহস পাচ্ছি না। কি করে যে আপনাকে বলে। হুম? ভাবি, কি এমন বলতে চাইছেন? নিশ্চিন্তে বলে ফেলুন। বলছিলাম যে আপনি তো বিয়ে শাদী করছেন, বলছিলাম আমার ওই ভাবিটা আপনাকে কেমন আদর করে। হ্যাঁ, সে তো আদর করেই, কিন্তু সে তো প্রেগনেন্ট অবস্থা, তার তো বাবু হবে, আর সে তার মায়ের বাড়ি গেছে, তো বেশ
বিগত 6 মাস হলো। মানে আমি তো আসলে তার কাছে এভাবে যাইতে পারবো না, আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি যে কি করি আসলে, আর এই কথা কাকে বলবো? তাহলে তো ভালোই হলো। তার মানে? তার মানে আর কিছু না, আমি এমনি বলছি আর কি। তার মানে আপনি সারাদিন দোকানে ব্যবসা করেন, করে রাত্রে বাসায় যে একা একা ঘুমার, এই তো? হ্যাঁ, তাছাড়া আর কি আছে রে ভাই, আমার তো আর এখন কেউ নাই পাশে। ওই যে একটা কোল বালিশ আছে, ওইটাকেই বউ মনে করে জড়িয়ে ধরে ঘুমায় পড়ি। ও আচ্ছা, কামাল ভাই, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চালান না? আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, কেন? না, তাই বলছিলাম আর কি। মানে আমি বলতে চাইছিলাম, যদি আপনার সঙ্গে রাত্রে, আপনি তো দিনে সময় পান না, রাত্রে আপনার দোকান বন্ধ করে আসে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাইতে যান না, সেই সময় হয়তো দুজন ভিডিও কলে একটু কথা বলতাম, একটু দেখতাম, এই আর কি, তাছাড়া কিছু না। আপনি বোঝেন না? এই আপনি বোঝেন না কেন এত কিছু? হুম? উম এরকম হলে তো ভালোই হয় ভাবি, আসলে। তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি নেন, আর তা না হলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিলেই তো হয়। হুম। ঠিক আছে, আমি ফোন কেটে দিয়ে পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে আমি জানাই দিচ্ছি। রাত্রে দুজন একটু কথা টথা বললে মনটা ভালো লাগতো। কারণ কামাল ভাই, আমার তো আসলে, আপনার ভাইও ওই যে বিদেশ থাকে, রাত্রে সময় কাটে না। আর আপনার মতো মানুষের সাথে একটু কথা বললে হয়তো মনটা ফ্রেশ হতো, বা কথা টথা একটু বলতামই আর কি। মানে বোঝেন না, একা মানুষ, মেয়ে মানুষ, কিভাবে থাকছি আর কি। এই সমস্ত কষ্টগুলো আসলে তো ছেলেদের বোঝার দরকার, তাই না? না, আপনি তো বুঝতে পারছেন না। কি করে যে আপনাকে আরো কিছু বলি, মানে আরো অনেক কথা ছিল। আর আপনারা তো এখন, বড় বউ নাই, সেও তো প্রেগনেন্ট, বাবু হওয়ার জন্য তার মায়ের বাড়ি গেছে। আপনি তো এখন ফ্রি আছেন, সমস্যা কোথায়? এখন তো আর বাধা নাই, তাই না ভাই? তো ফোন দিয়েন, আমার নাম্বার নিয়ে ফোন দিয়েন, তাহলে দুজন রাত্রি কথা টথা হবে। আর ও কত কিছু আমি দেখাবো আমার নিজের, দেখবেন আপনার দেখলে ভালো লাগবে, বুঝছেন? ও, তাই নাকি? তাহলে তো ভালোই হবে। আচ্ছা শোনেন, আপনি যত কিছুই বলেন আর যত যাই করেন, আমার দোকানের টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে ভাবি। মানে সবকিছুর, কোনো কিছুর বিনিময়ে যেন আবার এই টাকা দেবেন না এরকম কিছু বলেন না, বুঝছেন? ওরে ভাই, আপনার দোকানের টাকাও পরিশোধ করব, সেই সঙ্গে আপনাকে আরো বেশি বেশি কিছু দেব। বোকা ছেলে, কিচ্ছু বোঝে না। বোঝেন না কেন, হ্যাঁ? আমি কি বলতে চাইছি? কি যে বোকায়, এই যুগে এত বোকা ছেলে পাওয়া হয় নাকি? হুম? বোঝেন না আমি কি বলতে চাচ্ছি আপনাকে? আপনাকে টাকাও দেবো, এর সঙ্গে আপনাকে আরো কিছু উপহার দেব। তাহলে তো ভালোই হয়। আর আসলে আমার একটু শরম করে ভাবি মেয়ে ছেলে মানুষের সাথে কথা বলতে। আর আপনি, আমি জানি, আমার লজ্জা ভাঙায় দিবেন, কারণ আপনার মুখ খুব চঞ্চল তো, এই জন্য আর কি। আরে কামাল ভাই, আপনাকে একটা কথা বলি। আপনার ভাই আজ 3 বছর যাবৎ বিদেশ আছে। আমি কত কষ্টের মধ্যে আছি আপনাকে কি করে বোঝাবো? আর এই কথাটা আমি কাউকে বোঝাইতে পারি না। আপনাকে যখন বলার সুযোগ হয়েই গেল, আর আপনি যখন আমার কথা শোনার সুযোগ দিয়েছেন আমাকে, তো শুনেন। আসলে আমার অনেক কিছুর অভাব, টাকা পয়সার অভাব নেই। আমি চাইছিলাম যে আপনারা যখন ঘরে বউ এখন আপাতত নাই, আর আমারও হাজবেন্ড বিদেশ আছে, তো আমরা দুজন একটু মাস্তি করলে কেমন হয়? হুম? মানে আমি চাইছি যে আমার বাসা তো ফাঁকা, আপনি যদি রাত্রে দোকান বন্ধ করে বাসায় ঢোকার আগে যদি আমার বাসায় এসে একটাবার মাঝে মধ্যে বেড়ায় যেতেন, তাহলে হয়তো আমারও হতো, আপনারও হতো। মানে এই কথাটা আপনাকে আমি বোঝাইতে চাইছি। আর এই কথা যেন কামাল ভাই কেউ যেন না জানে, তাহলে কিন্তু একদম জাত যাবে। এরকম কিছু যেন না হয়। মানে আমি বলতে চাইছি, আপনার মতো এরকম পাহাড় একটা পুরুষের একটু যদি সঙ্গম পাইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, বুঝছেন? ও, তাই নাকি ভাবি? কেন, আপনার হাজবেন্ড কি অনেক ছোট নাকি? মানে সে কি হ্যাংলা পাতলা? হ্যাঁ, সে একটু মিডিয়াম সাইজের, কিন্তু শরীর স্বাস্থ্য একেবারেই হ্যাংলা পাতলা। মানে জ্বরে জোরে বাতাস হলে যেন উড়ে যায়, এরকম একটা অবস্থান। বলেন কি ভাবি?
মানে আপনি এত বড় একটা জোয়ান মদ্দা মহিলা, মানে এত সুডল নাদুস নুদুস শরীর স্বাস্থ্য আপনার, কত সুন্দর, উঁচা লম্বা, টল ফিগার, অশ্বার, একদম রমণী। আর আপনার হাজবেন্ডের এই অবস্থা, বলেন কি? তাহলে আপনার হয় কি করে? ওকে দিয়ে কি আপনার হয়? কামাল ভাই, আসলে কি আর বলবো, বাবা মা এখন ওকে পছন্দ করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিছে। আর এটাই বাঙালি মেয়ে হিসাবে মেনে নিছি, আর কি আর করার। এখন হলেও হয়, আর না হলেও হয়। এখন এটা তো আর কাউকে বলা যায় না। ওই কোনো রকম আর কি, গুলে মুছে দিনটা পার হয়, বোঝেন না? কিন্তু আসলে আমার জন্য পারফেক্ট আপনার মতো এরকম একটা জোয়ান ছেলে, এরকম বাহুতে শক্তি থাকবে, আর আমাকে ইচ্ছা মতো, মানে আমার যেটা দরকার সেই ইচ্ছা মতো দেবে। মানে আমি যদি তারটা সন্তুষ্ট হয়ে যদি চিৎকারই করতে না পারি, তাহলে তো আমার হবে না। কারণ আমাকে নড়াইতে হলে আপনার মতো যুবক, হ্যান্ডসাম যুবক লাগবে। ওই রকম এই হ্যাংলা পাতলা দিয়ে হয় না, ওই কোনো রকম হয় যেটা দিয়ে আর কি কোনো রকম দিন কাটাই। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। যদি কামাল ভাই আপনি একটু রাজি থাকতেন না, আমার যা ভালো হতো। ও বাবা, এত দূর! হুঁ, কেবল একটাকে প্রেগনেন্ট করে তার বাপের বাড়ি পাঠাইছি বাবু হওয়ার জন্য, আবার আরেকজন আবার নেচে দাঁড়া হচ্ছে। এই ভাবি, আপনি কি আমাকে পারবেন? হুম? অবশ্যই পারবো, পারবো না কেন? আরে আপনি আমাকে ভেঙে চড়ে ফেলুন তো। আপনার মতো ঝড় তুফানি আমার লাগবে, মানে আমাকে জন্য একদম ভেঙে চুরে চুরমার করে দেয়। আমার রস ঝরাতে বলে এরকম আপনার বাহুবল পুরুষে মারি আমি খেতে চাই, বোঝেন না? আপনার মতো মানুষের থাপুনি খেতে আমার খুব ইচ্ছা জাগছে। আপনি কবে আসবেন তাই বলুন তো, আমার আর দর সহ্য হচ্ছে না। গোড়ার ডিম, আপনি আসুন তো। আপনি হলে আমার আর কিছু লাগবে না। আরে আমার তো রসই ঝরে না, আর আপনার থাপুনি খেলে অবশ্যই হবে। মানে এক কথা, আমাকে তো নড়াইতে হবে, ও তো আমাকে নড়াইতেই পারে না। আর আপনি না আমাকে নড়াইতে ঝাঁকুনি কাঁপুনি সবই দিতে পারবেন। আর এই জন্যই তো আমি আপনাকে পছন্দ করছি। আর আপনার ভাই যতদিন বিদেশ থেকে না আসে, অতদিন আপনি আমাকে একের পর এক নড়াই যাবেন। কিন্তু একটা সত্য, মানে একটু সাবধানতার সহিত থাকতে হবে, কোনো বাবু টাবু যেন না হয়। আপনার আবার যে ঠাপ, মানে নিজের বাড়িটাকে প্রেগনেন্ট করে তার বাপের বাড়ি পাঠিয়েছেন, আবার আমাকেও আবার জেদ করে এটা না করেন, তাহলে আবার সমস্যা। ধরা পড়লে বিপদ হবে, কিন্তু সমাজের মানুষ কি বলবে? হুম। তা আপনাকে আমি ইচ্ছা মতো দিব, চিৎ কাট উপর সব রকম ভাবে দিব আপনার মন রঞ্জন করার জন্য। কিন্তু একটা জায়গায় সাবধান, সেটা হচ্ছে মানে একটু সাবধানতা সেট করবেন, এই আর কি, বুঝছেন? আচ্ছা তাহলে ভাবি, সবই তো শুনলাম। তো আগামীকালকে রাত্রে আপনি ফ্রি যদি থাকেন, তাহলে আমি না হয় এই দোকান থেকে বাসায় যাওয়ার পথে আপনার বাসায় একবার ঢুকবো। হুম? ঠিক আছে, তাই হবে। আমি তো একদম ফ্রি আছি কামাল ভাই, মানে আমার বাসাও ফ্রি আছে। তো আপনি ওই আসার আগে, মানে আপনি তো রাত 10টার আগে আসবেন না, মানে আসার আগে আমাকে একবার 1 মিনিট ফোন করে বলবেন, আমি গেটটা খুলে রাখবো। তারপরে এসে আপনি ঢুকবেন। আর আপনাকে ঠিক 2-3 ঘন্টা থাকতে হবে, তারপরে বের করে দেব। আরে ভাই, কমপক্ষে দুবার তো আমাকে লড়াবেন, তারপরে আপনাকে যেতে দেবো। তার আগে কি আর আমি যেতে দিই? কতদিন বড় মাছ খাই না। হ্যাঁ। হুম 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 হুম। হাতে আগে পায়নি, আপনি আসুন, তারপরে দেখবো। আমিও দেখবো নে আমার এত বড় জিনিসটা আপনি কিভাবে নেন। বুঝবেন পরে ঠেলা, মাসের কয়দিন যায়। তো ঠিক আছে, অনেক কথাই হলো ভাবি, আমি একটু দোকানে ব্যস্ত আছি, রাখবো। তো ঠিক আছে কামাল ভাই, যখন আপনি রাখতেই চাইছেন, ব্যস্ত আছেন, দোকানদার মানুষ, ঠিক আছে রাখেন, আমিও রাখছি। তা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আসার আগে কিন্তু ফোন দিয়ে আসবেন, আর খাওয়া দাওয়া করে নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, যদি আমার ভিডিওটি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিন, তাহলেই আমি খুশি। আমার নাম আরাধ্যা এবং আমি একজন তরুণী কন্যার মা। যত আমার মেয়ে বড় হচ্ছিল,
সে সবসময় নিজের ঘরে বন্ধ থেকে পড়াশোনা করত। আমি এতে খুব খুশি ছিলাম কারণ সে পড়াশোনায় খুব মেধাবী এবং সবসময় ভালো নম্বর পেত। আমার স্বামী এখন আর এই পৃথিবীতে নেই। এক রাতে আমি স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি আমাকে বললেন যে 2-3 দিনের জন্য মেয়ের ঘরে লুকিয়ে দেখো সে কি করছে। আমি তাই করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি 28 বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম এবং আমার বিয়েও একই বয়সে হয়েছিল। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই দ্বিতীয় বিয়ে করিনি এবং সারা জীবন আমার স্বামীর নামে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার স্বামী মারা গেলেন তখন আমার মেয়ে মাত্র 7 বছরের ছিল। আমি তাকে খুব ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে বড় করেছি, যাতে মৃত্যুর পর আমি আমার স্বামীকে গর্বের সাথে বলতে পারি যে আমি আমাদের মেয়েকে ভালোভাবে লালন পালন করেছি। ভগবানের কৃপায় আমার মেয়ে এখন 20 বছর বয়সী হয়েছে। আশেপাশের লোকেরা প্রায়ই বলে যে সন্তান একটি হওয়া উচিত, কিন্তু ভালো হওয়া উচিত, যেমন আমার মেয়ে। লোকেরা আমার মেয়ের খুব প্রশংসা করে এবং আমার লালন পালনেরও প্রশংসা করে। এটি শুনে আমার মাথা গর্বে উঁচু হয়ে যায়। আমার মেয়ে অদৃতি সত্যিই খুব ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। সে দিনরাত পড়াশোনায় ব্যস্ত থাকে এবং তার এত পরিশ্রম দেখে আমার হৃদয়ে তার জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। তারপর আমার মনে আসে সেই রাতের কথা, যা আমি আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি ভয় পাচ্ছি যে এতে আমাদের সম্পর্কে কোনো ফাটল না আসে, কিন্তু আমি ইচ্ছে করেও তাকে এখন এই রহস্য বলতে পারি না। তাই হৃদয়ের কথা হৃদয়ে রেখেছি। আমি চাই যে আমার মেয়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। আমি তার বিয়ে ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরই দিতে চাই, যাতে সে সেই রাতের রহস্য থেকে দূরে থাকে। কিন্তু আমার মেয়ে আরও পড়াশোনা করতে চায়। যখনই আমি অদৃতির সাথে বিয়ের কথা বলি, সে বলে যে তাকে আরও পড়াশোনা করতে হবে এবং সে পড়াশোনা করে কিছু হতে চায়। একদিন আমি সন্ধ্যার খাবার রান্না করছিলাম, তখন আমার স্বামীর এক পুরনো বন্ধুর ফোন এলো। তিনি আমাদের তার মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে শীঘ্রই আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসুন। আমাদের তাদের সাথে ভালো সম্পর্ক ছিল কারণ তার বন্ধুর স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমরা দুজনে একসাথে কলেজে পড়তাম। তিনি বললেন যে তার একমাত্র মেয়ে সঞ্জনার বিয়ে, তাই তিনি আমাদের 1 মাস আগে থেকেই আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। এটি শুনে আমি খুব খুশি হলাম এবং বললাম, সঞ্জয় ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার বাড়িতে আসব। সঞ্জনা আমার স্বামীর বন্ধুর মেয়ে হওয়ার পাশাপাশি আমার বন্ধুরও মেয়ে ছিল। আসলে আমার শুরু থেকেই স্বপ্ন ছিল যে সঞ্জয় ভাই সাহেব তার ছোট ছেলের বিয়ে আমার অদৃতির সাথে করিয়ে দিন। সে অদৃতির সমবয়সী এবং তার চাকরিও খুব ভালো ছিল। আমি তাকে শুরু থেকেই পছন্দ করতাম। সে দেখতে ভালো ছিল এবং তার সাথে অদৃতির জুটি খুব ভালো লাগত। সঞ্জয় ভাই সাহেবের 2 সন্তানই ছিল। মেয়ের বিয়ে হচ্ছিল এবং এরপর ছেলে ছিল। আমার মেয়ে সেই বাড়িতে খুব সুখী থাক। আমি তাড়াতাড়ি রান্না শেষ করে অদৃতির ঘরের দিকে যেতে লাগলাম। যেই আমি ঘরের দরজা খুলতে হাত বাড়ালাম, তখন দেখলাম অদৃতি নিজের ঘর ভেতর থেকে লক করে রেখেছে। আমি জোরে দরজায় ধাক্কা দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুল। আমার মেয়ের ঘাম হচ্ছিল এবং সে খুব আতঙ্কিত লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার অদৃতি, তুমি দরজা ভেতর থেকে কেন বন্ধ করেছিলে এবং এত দেরি করে কেন খুললে? সে বলল, মা, আমি বাথরুমে গোসল করছিলাম। আমি বললাম, আচ্ছা, এটা সব ছেড়ে দা, এখানে আসো এবং আমার কাছে বসো। আমি তার কথা শুনে তাকে কাছে বসিয়ে বললাম, তুমি জানো বেটা, তোমার প্রিয় সঞ্জয় আঙ্কেলের ফোন এসেছিল। তিনি আমাদের সঞ্জনার বিয়েতে ডাকছেন। তুমি তোমার প্যাকিং শুরু করো, 2 দিন পরই আমাদের রওনা হতে হবে। এটি শুনে অদৃতির মুখের রং ফ্যাকাসে হয়ে গেল। সে বলল, মা, আমি যেতে পারবো না। তার কথা শুনে আমার খুব রাগ হলো এবং আমি জিজ্ঞাসা করলাম, কেন, তুমি কেন যাবে না? সে বলল, মা, আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাকে আমার পড়াশোনার প্রস্তুতি নিতে হবে এবং আমি কোনো অবস্থাতেই পড়াশোনা ছেড়ে যেতে পারবো না। আমি বললাম, বেটা, বিষয়টি বুঝো। তুমি তোমার সব বই মোহালিতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আরামে পড়াশোনা করবে। এতে কোনো বড় ব্যাপার নেই, কিন্তু বিয়েতে যাওয়া খুব জরুরি, কারণ আমি তোমার জন্য সঞ্জনার ভাই পরাগকে পছন্দ করেছি। তোমরা দুজন একে অপরকে দেখবে, তারপর বিষয়টি এগিয়ে যাবে। অদৃতি বলল, মা, আমি বিয়ের যোগ্য নই। তার এই কথা আমার খুব খারাপ লাগলো এবং রেগে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? সে ভয় পেয়ে বলল, মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি পড়াশোনা করে কিছু হতে চাই। আমি তার কথা শুনে শুধু তাকে তাকিয়ে রইলাম। পরের দিনও আমি অনেক চেষ্টা করলাম যাতে আমার মেয়ে বিয়েতে যেতে রাজি হয়, কারণ আমি তাকে বিয়েতে নিয়ে যেতে চাইছিলাম। আমি তো এমনকি বলেও দিয়েছিলাম যে যদি তুমি বিয়েতে না যাও তবে আমিও যাব না, কিন্তু তবুও সে আমার কথা মানেনি। আমি আগে থেকেই আমার বন্ধু কল্পনার বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু মেয়েকে রাজি করানোর কারণে যেতে পারিনি। এখন বিয়েতে মাত্র 5 দিন বাকি ছিল, তাই আমাকে নিজের প্রস্তুতি করতে হয়েছিল। আমি আমার স্বামীর পুরনো বন্ধু এবং নিজের পুরনো বন্ধুর সাথে এই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি। আমি অদৃতিকে বলেছিলাম যে আমি পাশের বাড়িতে বলে দেব যে তারা 1 সপ্তাহের জন্য তোমার সাথে থেকে যাক। অদৃতি বিরক্ত হয়ে বলল, মা, আমার কোনো প্রতিবেশীর প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি।
যদি তারা আমার ঘরে ঘুমানোর জিদ করে তাহলে আমি কি করব? আমার পড়াশোনায় সমস্যা হবে। আমি রেগে বললাম, অদ্রিতি, তুমি জানো পড়াশোনা করার সাথে সাথে নিজের বাবা মায়ের সম্মান করা এবং তাদের কথা মানা খুব জরুরি। তারপর তুমি আমাকে বলো তোমার ঘরে এমন কি আছে যাতে তারা তোমার ঘরে থাকতে পারবে না? যদি পড়াশোনায় সমস্যা হয় তবে তুমি বাইরে সোফায় বসে পড়বে। অদ্রিতি বলল, হ্যাঁ, তুমি জানো আমি নিজের ঘরে একা থেকেই পড়াশোনা করি, তখনই আমার ফোকাস ভালো থাকে, তাই কারো উপস্থিতিতে আমি বিরক্ত হই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, প্রতিবেশী আমার ঘরে ঘুমাবে এবং তুমি আরামে পড়াশোনা করবে। বেশ কষ্টে বিয়েতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হল। আমি জানতাম যে সঞ্জয় ভাই এবং কল্পনা অদ্রিতির বিষয়ে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে সে কেন বিয়েতে আসেন। যেই আমি বিয়ের বাড়িতে পৌঁছলাম, সঞ্জয় ভাই সাহেব বললেন, অরে ভাবি, তুমি আবার অদ্রিতি বেটিকে কেন আনোনি? তার কথায় কল্পনাও সায় দিল। আমি ভয়ে ভয়ে বললাম, সে পড়াশোনায় খুব সিরিয়াস, তার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই সে আসতে পারেনি। বলল যে যখন তার পরীক্ষা শেষ হবে তখন সে সঞ্জয় আঙ্কেল এবং কল্পনা আন্টির বাড়ি যাবে, তাই সে আসেনি, কিন্তু পরীক্ষা শেষে সে আসবে। সঞ্জয় ভাই সাহেব বললেন, অরে বাহ, এটা তো খুব ভালো কথা। এবং কল্পনাও বললেন, আরাধ্যা, তুমি তোমার মেয়েকে খুব ভালোভাবে লালন পালন করেছ। সঞ্জয় ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাবি, বিয়েবাড়ি এবং আনন্দের সময়, তাই আমি চাই আপনাকে একটি সুখবর দিই। আমার ইচ্ছা হলো আমি আমার মৃত বন্ধুর কন্যাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসি এবং আমার স্ত্রী হিসেবে আদ্রিতিকে দেখি। এই কথা শুনে কল্পনাও খুব খুশি হল। কল্পনা বলল, যেই সঞ্জনার বিয়ের অনুষ্ঠান শেষ হবে আমি তোমার বাড়িতে আদ্রিতির সম্পর্ক নিয়ে আসব। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি সঞ্জয় ভাই এবং কল্পনাকে বললাম, আপনারা আমার মনের কথাই বলেছেন। এই খবর শুনে আমি খুব খুশি। সঞ্জয় ভাই খুশি হয়ে সামনে এগিয়ে গেলেন, কিন্তু কল্পনা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের বন্ধুত্বকে আমরা এখন সম্পর্কিত করতে চাই। এইভাবে আমাদের বন্ধুত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। সঞ্জনার বিয়েতে খুব মজা হল এবং বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হল। বিয়ে শেষ হওয়ার পর আমি আমার বাড়ি ফিরে এলাম। প্রতিবেশী আমার মেয়েকে নিয়ে খুব খুশি ছিল। সে বলল, আমি তোমার মেয়ের মতো ভালো এবং বুদ্ধিমতী মেয়ে আর কোথাও দেখিনি। এটা শুনে আমি খুব খুশি হলাম। আমি আমার প্রতিবেশী অঞ্জলিকে ধন্যবাদ জানালাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনুপস্থিতিতে আমার মেয়ের যত্ন নিয়েছেন। আমি তাকে কিছু উপহারও দিলাম এবং তারপর তিনি তার বাড়ি চলে গেলেন। আমি আদ্রিতিকে জানিয়েছিলাম যে সঞ্জয় আঙ্কেল এবং কল্পনা আন্টি তোমার জন্য তোমার হাত চেয়েছেন। তারা চায় তোমার বিয়ে তাদের ছেলে পরাগের সাথে হোক। আদ্রিতি আমার কথা শুনে কিছু বলল না। সে আমাকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আপনি সবসময় আমাকে শুধু আমার পাপার এক বন্ধুর কথাই বলতেন, যদিও আমার পাপার অনেক বন্ধু ছিল। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে সঞ্জয় আঙ্কেল ছাড়াও রিতেশ আঙ্কেলও আসতেন, কিন্তু যেদিন থেকে পাপা মারা গেছেন সেদিন থেকেই রিতেশ আঙ্কেল আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। পাপার মৃত্যুর সাথে সাথে রিতেশ আঙ্কেলও মারা গেছেন। নাকি আপনি তাদের সম্পর্কে কখনো কিছু বলেননি? আদ্রিতি আমার পুরানো ক্ষতগুলোকে নাড়িয়ে দিয়েছিল। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে রিতেশ সম্পর্কে কিছু বলিনি। তুমি জানো তোমার পাপা আমার সাথে প্রেম করে বিয়ে করেছিলেন। তোমার পাপার পরিবারের লোকেরা আমাদের বিয়ে করতে চায়নি, কিন্তু তোমার রিতেশ আঙ্কেলের আমাদের বাড়িতে আসাওয়া ছিল। আমাদের বিয়ের কিছু মাস আগে রিতেশেরও বিয়ে হয়েছিল। তোমার পাপার মৃত্যুর পর রিতেশের স্ত্রী আমার বাড়িতে এত ঝামেলা করেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি অসহায় ছিলাম কারণ আমার মা বাবা তখন আর ছিলেন না। আমি অসহায় হয়ে কোথায় যেতাম? কেউ আমার কথা বিশ্বাস করত না। যেভাবে রিতেশের স্ত্রী আমার শ্বশুরবাড়ির লোকেদের কান ভরিয়ে দিয়েছিল, তারা আমার কথা মানতে রাজি ছিল না। আমি স্থির হয়ে বললাম, এই বাড়ি আমার স্বামীর, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। তারা অনেক চেষ্টা করেছিল এবং অবশেষে আমি হাল ছেড়ে দিয়েছিলাম কারণ তুমি আমার সাথে ছিলে। যেদিন আমি বাড়ি ছাড়তে যাচ্ছিলাম সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীর শৈশবের বন্ধু রিতেশ ভাই এবং তাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, কারণ তাদের স্ত্রীর কারণেই আমি অসহায় হয়ে গিয়েছিলাম। তখন তুমি 5 বছর বয়সী ছিলে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর ভুল অভিযোগ করেছিল এবং জানো কার কথায়? শুধুই রিতেশ আঙ্কেলের স্ত্রীর কথা। অথচ রিতেশ ভাই জানতেন যে আমি ভুল না এবং আমার উপর অভিযোগ করা হচ্ছে, কিন্তু তার স্ত্রীর কথায় তিনি আমার কোনো সাহায্য করেননি। তার স্ত্রী আমার সাথে এমনটা করেছিলেন কারণ আমি সুন্দরী ছিলাম এবং তিনি সুন্দরী ছিলেন না। এজন্য তিনি আমার সৌন্দর্য দেখে জ্বলতেন এবং আমার শ্বশুরবাড়ির লোকেদের নিজের পক্ষে নিয়ে নেন। ভাগ্যক্রমে তোমার চাচাজি আমাদের সাহায্য করেছিলেন এবং সেই বাড়ি থেকে আমাদের একটা অংশ পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যার টাকা দিয়ে আমরা এই বাড়ি কিনতে পেরেছি। তোমার দাদু দিদা খুবই স্বার্থপর লোক ছিলেন। তোমার পাপার স্যালারি ভালো ছিল, তিনি তার মা বাবাকে অনেক টাকা পাঠাতেন, তাই আমরা তাদের জন্য ভালো ছিলাম। কিন্তু যখন তোমার পাপা মারা গেলেন তখন তাদের কাছে তাদের ছেলে এবং বউ খারাপ হয়ে গেল। তোমার চাচা চাচি খুব ভালো লোক, তারা আমাদের বাড়িতে আসা যাওয়া রাখতেন
এবং কঠিন সময়ে আমাদের সাহায্য করেছিলেন। কিন্তু তোমার দাদু দিদা রিতেশের স্ত্রীর কথায় আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। তারা আমাদের বাড়ি থেকে তাড়ানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। আমরা এই বাড়িতে পুরোপুরি চলে এসেছিলাম। তারপরও তারা কখনো কখনো আমাদের তাড়ানোর চেষ্টা করতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিতেন। তারা আমাকে ভয়ে দেখাত এবং আদালত থেকে তোমার কাজটি নিতে চাইতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। তিনি যদি আমার সহায়ক না হতেন, তাহলে আজ তুমি আর আমি কারো বাড়িতে কাজ করতাম। এজন্যই আমি আজ পর্যন্ত তোমাকে তোমার দাদু দিদা রিতেশ এবং তার স্ত্রীর সম্পর্কে কিছু বলিনি। আমি এমনটা করিনি যাতে তোমার মন তাদের দিকে না যায়। এই কথা শুনে আদৃতির মুখ গম্ভীর হয়ে গেল। সে খুবই বিরক্ত হল এবং আমি আমার ঘরে চলে এলাম। আমার পুরনো সমস্যাগুলো এখনও আমার মনে ছিল এবং আমি আমার স্বামীকেও খুব মিস করছিলাম। আমার আলমারিতে আমার স্বামীর প্রেমপত্র এবং তার সাথে আমার ছবি, এই সব কিছু আমার কাছে ছিল। আমি প্রতিটি জিনিস দেখে কাঁদছিলাম। আমি আমার মৃত স্বামীর প্রেমপত্র পড়ে কাঁদতাম এবং কখনো তাদের চুমু দিতাম। আমি প্রতিটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ আমার নজরে তার ডায়েরি পড়ল। তাদের মধ্যে একটি ডায়েরি গায়েব ছিল, যা আমার স্বামীর ছিল। আমার স্বামী ডায়েরি লেখার খুব শখ ছিল। সেই রাইট কভার ডায়েরি কোথায় গেল জানি না। আমি ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছিলাম এবং আমি পুরো আলমারি খুঁজলাম, এমনকি আমার ঘরের পুরো তল্লাশি করলাম, কিন্তু সেই ডায়েরি কোথাও পাওয়া গেল না। তারপর আমার মনে হল সেই ডায়েরি আদৃতির হাতে পড়ে গেছে কিনা। সেই ডায়েরিতে আদৃতির জীবনের সবচেয়ে বড় রাজ লেখা ছিল। আমার মেয়ে কলেজে যেত এবং সেখান থেকে এসে সারাদিন পড়াশোনা করত। সে আমার প্রতিটি কথা মানত, কিন্তু গত 1 মাস ধরে সে খুবই চিন্তিত ছিল এবং অদ্ভুত আচরণ করছিল। সে সবকিছু ছেড়ে দিয়েছিল, সবসময় বিরক্ত থাক। সে আমার কথা মানত না। আমি তার জন্য খুব চিন্তিত ছিলাম, তাই আমি ভাবলাম কোনো সময়ে তার ঘরের তল্লাশি করব। আমি এইসব কথা রাতে ভাবছিলাম এবং ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমেছিলাম যখন স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি বললেন, আরাধ্যা, তুমি 2-3 দিন মেয়ের ঘরে লুকিয়ে দেখো যে সে কি করছে। আমার ঘুম ভাঙার পর খুব অবাক হলাম যে এটা কেমন স্বপ্ন ছিল। স্বপ্নটা আমাকে অবাক করে দিয়েছিল। অনেক বছর পর আমার স্বামী স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্ন কত অদ্ভুত ছিল। আমি সত্যি চিন্তিত হলাম যে আমার মেয়ে কোনো সমস্যায় তো নেই। তাই আমি দ্রুত উঠে মেয়ের ঘরের দিকে যেতে লাগলাম। দরজা খোলার জন্য যখন হাত বাড়ালাম, তখন দেখলাম যে রাতের সময় তার ঘর ভেতর থেকে লক করা। এর আগে সে কখনো ঘর লক করেনি। সকালে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রাতে ঘরের দরজা কেন লক করেছিলে? আমার কথা শুনে সে ভয়ে বলল, মা, তুমি সারা রাত আমার উপর নজর রাখছ। আমি মজা করে বলার চেষ্টা করলাম এবং হেসে বললাম, না মেয়ে, রাতে আমি ভয় পাচ্ছিলাম, তাই তোমার কাছে এসেছিলাম। সে বলল, আমি জানি না যে তুমি রাতে ভয় পাচ্ছিলে কিনা, কিন্তু এখন আমি তোমাকে খুব ভয় পাচ্ছি। আমি হাসলাম, কিন্তু তার কথা এবং আমার স্বামীর স্বপ্ন আমাকে খুবই চিন্তিত করছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মৃত স্বামীর কথাকে উপেক্ষা করতে পারি না। সেদিন রাতে আমি মেয়ের ঘরে গিয়ে তার আলমারির পেছনে লুকালাম। আমার মেয়ে ঘরে আসার পর বই খুলে পড়তে বসে গেল। সে পড়াশোনায় ব্যস্ত ছিল এবং আমি আলমারির পেছনে লুকিয়ে দেখছিলাম। সারা রাত সে পড়াশোনা করল। সকাল 6টার দিকে সে বই বন্ধ করল এবং শুয়ে পড়ল। সে সকাল 8টায় কলেজ যায়, তাই মাত্র 2 ঘন্টা ঘুমাল। সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং শরীরও ভেঙে যাচ্ছিল। আমি ভাবলাম, আমি ছোট বাচ্চার মতো একটা স্বপ্নের পেছনে কেন লেগে আছি। পরের দিন আমি ভাবলাম যে আমি আর রাতে মেয়ের ঘরে যাব না, কিন্তু রাত হলেই আমার স্বামীর কণ্ঠস্বর আমার কানে বারবার শুনতে পাচ্ছিলাম, যেন তিনি বলছেন, যাও আরাধ্যা, আদৃতির ঘরে যাও। আমি নিজের সিদ্ধান্তকে বেশি সময় ধরে রাখতে পারিনি এবং রাত হলেই আবারও মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আজ আমার পায়ে খুব বেশি ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সহ্য করলাম এবং দাঁড়িয়ে রইলাম। সারা রাত আমি আলমারির পেছনে দাঁড়িয়ে রইলাম এবং আমার মেয়ে পড়াশোনা কর একের পর এক বই পড়ছিল। দ্বিতীয় রাতও একইভাবে কাট। সকালে আমি নিজের ঘরে গিয়ে ভাবলাম যে হয়তো এই স্বপ্ন আমাকে আসছে, কারণ আমি প্রতিদিন আমার স্বামীর স্মৃতিতে ডুবে থাকি এবং তার ছবি বারবার দেখি। তাই তার স্মৃতিগুলো আমার মাথায় আধিপত্য করছে। হয়তো স্বপ্নের কোনো বাস্তবতা নেই। আমি ভাবলাম যে আমি স্বপ্নের কারণে আমার মেয়ের ওপর সন্দেহ করব না। আমি একটু বিশ্রাম নিলাম এবং তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে শুরু করলাম। নাস্তা বানিয়ে আমি ভাবলাম যে আদৃতির জন্য নাস্তা বানায়। যখন আমি তাকে নাস্তা দিতে তার ঘরে গেলাম, দরজার কাছে পৌঁছেই শুনতে পেলাম যে ভেতর থেকে শব্দ আসছে। সে কাঁদছিল এবং আমি ঘাবড়ে গেলাম যে অবশেষে তাকে কি হলো এবং কেন সে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলছিল, আজ তোমাকে খুব মনে পড়ছে, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি দ্রুত দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা দেখে আবার অবাক হলাম যে দরজা ভেতর থেকে লক করা ছিল। আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। কিছুক্ষণ পর আদৃতি দরজা খুলে বলল, মা, তোমাকে কি হলো? এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? আমি দরজা খুলতে যাচ্ছিলাম,
কিন্তু তুমি তো দরজাকে এমন ধাক্কাচ্ছ যেন কোনো ভূমিকম্প এসেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে তাকে জিজ্ঞাসা করব যে সে কার সাথে কথা বলছিল, কিন্তু যখন তার হাতে তার বাবার ছবি দেখলাম তখন সব বুঝে গেলাম। হয়তো সে তার বাবার স্মৃতিতে ডুবেছিল এবং তাকে মিস করছিল, কিন্তু কেন জানি না, আমার মন খুব অস্থির হচ্ছিল। আমি আদ্রিতিকে বললাম, এটা তোমার নাস্তা, তুমি নিজের ঘরেই খাও। আমি তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। এবং আমি নাস্তার ট্রে তার হাতে দিয়ে দিলাম। সে কিছু না বলে ছবিটাকে পাশে রেখে নাস্তা খেতে লাগল। আমি খুবই চিন্তিত ছিলাম এবং অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি ভাবলাম যে আজ শেষ রাত, আজকেও গিয়ে আদ্রিতির ঘরে আলমারির পেছনে লুকাবো। রাত হলেই আবারও আমি মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আমার মেয়ে প্রতিদিনের মতোই চেয়ারে বসে টেবিলে রাখা বই খুলে পড়তে শুরু কর। সে পড়াশোনায় খুব ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ আদ্রিতির ঘরের জানালায় টোকা লাগল। আমি অবাক হলাম যে এত রাতে আর এই সময়ে জানালায় কে আসতে পারে। আদ্রিতি দ্রুত বই বন্ধ করল এবং জানালার দিকে যেতে লাগল। সে জানালা খুলে দিল। আমি কারো লাফিয়ে পড়ার শব্দ শুনলাম। আমার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল। আদ্রিতি কাঁদতে লাগল এবং বলল, তুমি এতদিন কেন আসনি? জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমার মনে হলো যে আজ যদি তোমাকে ফোন না করতাম হয়তো আজও তুমি এখানে আসতে না। সকালে যখন তোমার সাথে ফোনে কথা হচ্ছিল তখন হঠাৎ মা এসে গিয়েছিল। আমার পুরো বিশ্বাস যে মা আমাদের কথাগুলো শুনে ফেলেছিল। তাই আমি দ্রুত বাবার ছবি হাতে নিয়ে নিয়েছিলাম, যাতে মা ভাবেন যে আমি বাবার ছবির সাথে কথা বলছিলাম। এসব ভেবে আমি খুব লজ্জিত বোধ করছিলাম। আমি আমার মেয়ের কথায় অবাক হচ্ছিলাম। তখন আমি কোনো ছেলের হাসির শব্দ শুনলাম। সে হাসতে হাসতে বলছিল, তুমি আজ বাঁচলে। আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে যেতে চাও না এবং সবসময় আমাকে মনে করে কাঁদো। এর বেশি শোনার মতো সাহস আমার ছিল না। আমি অনেকক্ষণ ধরে তাদের কথাগুলো শুনছিলাম, তাই দ্রুত আলমারির পেছন থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে গেলাম। যখন তারা আমাকে দেখল তাদের চোখ বড় হয়ে গেল। আদ্রিতি এগিয়ে এসে বলল, মা তুমি কেমন ব্যবহার করছো? তুমি এখানে কি করছো? তোমার লজ্জা করে না নিজের মেয়ের ঘরে লুকিয়ে থাকতে? তুমি এত জঘন্য কাজ কিভাবে করতে পারো? আমার মেয়ে ওপর খুব রাগ হচ্ছিল। আদ্রিতি লজ্জিত হওয়ার বদলে উল্টো আমার ওপর চড়াও হল। তখন আমি চিৎকার করে বললাম, বদকর এই বাজে কথা। যদি আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করো তবে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেল। তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি ঘরে এই ছেলেকে ডেকে আনছো। কে এই ছেলে? তোমার লজ্জা করে না নিজের মাকে মিথ্যে বলার এবং তোমার বাবার সম্মানকে মাটিতে মেশানোর? আমি তো কখনো ভাবতেও পারিনি যে তুমি এত ভুল করবে। ফোনে কাঁদতে কাঁদতে নিজের প্রেমিককে ঘরে ডাকবে এবং এই ছেলেকে দেখো, এখান থেকে পালাচ্ছে না, চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এটা ভাবছে যে একজন অসহায় এবং বৃদ্ধা মহিলা আমাদের কি করতে পারবে। আদ্রিতি বলল, মা এটা আমার প্রেমিক না, আমার স্বামী। আমরা দুজন বিয়ে করেছি। এটা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। অবশেষে আমার মেয়ে এটা কি বলছে? আমি বললাম, বিদ্রোহী মেয়ে। তোমার লজ্জা করে না এটা করতে? কে এই ছেলে? তাকে কিভাবে চেনো? এটা শুনে আদ্রিতি কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হ্যাঁ মা আমি সত্যি বলছি, এটা আমার স্বামী। এর ব্যাপারে আমি বাবার ডায়েরি থেকে জেনেছিলাম এবং সেই ডায়েরিতেই এর বাড়ির ঠিকানা লেখা ছিল। এর নাম রাজ। বাবার ডায়েরিতে রাজ সম্পর্কে সমস্ত তথ্য লেখা ছিল। এখন আমি সবকিছু জেনে গেছি। আমরা দুজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলাম এবং বাবা আমার এবং রাজের সম্পর্ক ঠিক করেছিলেন। এটি রিতেশ আঙ্কেলের ছেলে। ডায়েরিতে লেখা ছিল যে বাবার ইচ্ছা ছিল যে আমার বিয়ে রাজের সাথে হোক। আদ্রিতি বলল, মা বাবা লিখেছিলেন যে যদি আমার কিছু হয় তবে তুমি কাউকে পছন্দ করো না, যে ছেলেকে আমি তোমার জন্য বেছে নিয়েছি সেই ছেলের সাথে বিয়ে করো। তোমার লজ্জা হয়নি যে তুমি আমার থেকে বাবার এই প্রতিশ্রুতি লুকিয়ে রেখেছিলে? তুমি আমার দাদু দাদিকে মেয়ের থেকে লুকিয়ে রেখেছিলে। আমি শুধুমাত্র আমার চাচা চাচিকে জানতাম এবং ভাবতাম যে আমার দাদু দাদি এই পৃথিবীতে নেই। কিন্তু যখন তুমি আমাকে দাদু দাদির সম্পর্কে সবকিছু বলেছিলে তখন আমি বুঝেছিলাম যে তুমি এজন্য বলনি কারণ তারা আমাদের সাথে অনেক ভুল করেছিল। তুমি রিতেশ আঙ্কেলের স্ত্রী সম্পর্কে বলেছিলে যে তিনি তোমার সাথে খুব খারাপ করেছিলেন, কিন্তু তুমি কখনো রিতেশ আঙ্কেলের ছেলে রাজের কথা বলনি। যদিও তুমি আমার বিয়ে চঞ্চলের ছেলে পরাগের সাথে করতে চেয়েছিলে, তুমি এটা করেছিলে যাতে আমাকে কিছু মনে না পড়ে। আদ্রিতি বলল, মা আমি জানতাম যে তোমার এইসব করার পেছনে কোনো কারণ ছিল। আমি আমার জীবনের এতগুলো বছরে তোমার মধ্যে কোনো খারাপ দেখিনি। কিন্তু মা আমি আমার বাবার করা প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। তখন রাজ এগিয়ে এসে হাত জোট করে বলল, আন্টি সময় অনেক এগিয়ে গেছে। এখন পরিস্থিতি আগের মতো নেই। সবাই ভালো হয়ে গেছে এবং আমি আপনাকে বলতে চাই যে মার স্বাস্থ্য খুব খারাপ। তিনি বিছানা থেকে উঠতে পারেন না। হয়তো তিনি আপনার সাথে যা করেছিলেন ঈশ্বর তাকে তার ভুলের শাস্তি দিয়েছেন। মার পক্ষাঘাত হয়েছে, ডাক্তার কিছুদিনের সময় দিয়েছেন। মার অবস্থা খুব খারাপ। আপনি আমার সাথে চলুন এবং মাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিন। হয়তো তার জীবনের যে সময় বাকি আছে
তা শান্তিতে কাটাতে পারেন। আমার মেয়ে রাজের সাথে বিয়ে করে ফেলেছিল। এখন আমার কাছে না বলার কোনো সুযোগ ছিল না। আমি রাজ এবং আদৃতির সাথে রাজের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে দেখলাম রাজের মা কাবেরী খুব খারাপ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। তার অবস্থা দেখে আমার খুব মায়া হল। আমাকে দেখে তার চোখে জল এসে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ দেখে আমার মনে হলো যেন তিনি আমাকে ক্ষমা চাইছেন। আমি তার কাছে গিয়ে বললাম, আমি তোমাকে ক্ষমা করেছি কাবেরী। এখন আমাদের সন্তানরা বিয়ে করে ফেলেছে, তাদের আশীর্বাদ দাও। এটা শুনে কাবেরীর চোখ থেকে জল বের হয়ে গেল এবং তিনি কাঁদতে লাগলেন। রিতেশ ভাই সাহেব আমাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন যে যখন থেকে কাবেরীর স্বাস্থ্যের অবনতি হতে শুরু হয়েছিল, ভাবি বুঝতে পেরেছিলেন যে তিনি আপনার সাথে ভুল করেছিলেন। ঈশ্বর তাকে তার শাস্তি দিচ্ছেন। তিনি আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তার সাহস হয়নি। তিনি বলেছিলেন যে যখন তিনি সুস্থ হবেন তখন নিজে আপনার বাড়িতে গিয়ে ক্ষমা চাইবেন, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এবং তিনি আপনার কাছে ক্ষমা চাইতে পারেননি। একদিন যখন আদৃতি আমাদের বাড়িতে এসে সব বলল, তখন আমি নিজেই এই 2 সন্তানের বিয়ে করিয়ে দিয়েছি। আমরা আপনাকে এজন্য জানাইনি কারণ আমরা জানতাম যে আপনি কখনোই এই শিশুদের বিয়েতে সম্মতি দেবেন না, কারণ আপনার সাথে অনেক খারাপ করা হয়েছিল। আমি আমার বন্ধুর প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। রিতেশ ভাই সাহেব আমার সামনে হাত জোট করে দাঁড়িয়ে বললেন, ভাবি, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার স্ত্রীকে ক্ষমা করে দিন এবং আমার সন্তানদেরও ক্ষমা করে দিন, যারা আপনার কাছে লুকিয়ে বিয়ে করেছে। আমার মেয়ে খুশি, এটাই আমার জন্য অনেক। আমি রিতেশ ভাই সাহেবকে বললাম, যা হয়েছে হয়েছে, আপনাকে লজ্জিত হওয়ার দরকার নেই। আমি কাবেরীকে ক্ষমা করেছি বলে আমি আমার বাড়ি চলে এলাম। কিন্তু পরের দিন যে খবর এলো তাতে আমার পা থেকে মাটি সরে গেল। আদৃতি বলল যে কাবেরী মারা গেছেন। কাবেরীর মৃত্যুতে আমার খুব দুঃখ হল। এখন আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকছে এবং খুব খুশি। এভাবে আমার স্বামীর স্বপ্ন পূরণ হল এবং কাবেরী তার ভুলের শাস্তিও পেল। বন্ধুদের, আমি আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপুন, যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনারা পান। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন স্যার? এখন আপনি কোথায় আছেন? আজ তো শুক্রবার, বাসায় আছি। কিন্তু তুমি কে? শিউলি বলছো না? জি স্যার, আমি শিউলি বলছি। স্যার, সামনে 3 দিন ছুটি আছে, দেশের বাড়িতে বেড়াইতে যাইবেন না? দেখি কি করব। তবে শিউলি, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমাকে আবার কি বলবেন স্যার? কি বলার আছে বলেন। ভাবছিলাম আমিও দেশের বাড়ি যাব না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি একটা কথা বলতে চাই। জলদি বলে ফেলুন, কি বলবেন বলুন। আমি বলছিলাম কি, এবারে তো স্কুল 3 দিন বন্ধ থাকবে। এই 3টা দিন সময় আমি তোমাকে সঙ্গে নিয়ে একটু বেড়াইতে ঘুরতে চাই। এতে তোমার কি মতামত? উম, হ্যাঁ, ভালোই হয়। তবে যদি আপনার দেশের বাড়ি বেড়াইতে না যান তাহলে আমি আপনার সঙ্গে ঘুরবো। তবে কেমন হয় না স্যার? স্যার, আজকে যদি একটু আপনি আমার বাসায় আসতেন আমি একটু খুশি হতাম। আসবেন কি স্যার? দেখো শিউলি, তোমার ওখানে গেলে আমার লাভ কি? একটু বলো তো দেখি। আপনি যা খাইতে চাইবেন আপনাদের তাই খাওয়াবো, হবে তো? আমাকে যা খুশি তাই খাওয়াবা? এটা কি আমি বিশ্বাস করবো আসলে? ও বাবা, কি এমন চাইবেন যে আমি আপনাকে খাওয়াইতে পারবো না? যদি বলি আমি তোমাকে চাই? উম ভেবে দেখবো সেটা। আমার লজ্জা লাগে, যা। দুষ্টু কোথাকার, কি যে বলেন না। আগে আসেন না স্যার। আসেন আসেন। তাহলে শিউলি, আমি কয়টার দিকে যাব? স্যার, আপনি এক কাজ করেন, রাত্রে 8টার সময় চলে আসেন। আসেন, সমস্যা নেই। আগে বলো, তোমার ওখানে গেলে আমাকে কি কি করবে, কি কি আপ্যায়ন করবে একটু বলো না শুনি। আর শিউলি, তুমি আমাকে তুমি তুমি করে বলবা। এটা আমার মন চায় আসলে। স্যার যে কি বলেন না। উহ, হাসি পাচ্ছে খুব। আগে কাছে আসো না, তারপরে তোমাকে সবই বলবো। এই তো, তুমি আমাকে তুমি তুমি করে বলা শুরু করে দিছো। আমি কিছু জানি না, নিজের অজান্তে মন থেকে বের হয়ে গেছে। আমি ওইসব কিছু বুঝি না। তোমার বাসায় যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করব, করার পরে
তোমার আদর চাই, সেটা কি হবে? ওরে বাবা, এত কিছু! হ্যাঁ, কেন, আমার আশা কি পূরণ হবে না? জি স্যার, আগে আপনি আসেন, তারপরে হবে, দেখা যাবে। শিউলি, দেখা যাবে মানে? স্যার, আপনি তো জানেন বাসায় আমার হাজবেন্ড থাকে। এখন মাস্টারি চাকরি করার জন্য আপনার মতো আমিও বাসা ভাড়া থেকে চাকরি করি, তো অনেক দিন বাড়ি যাওয়া হয় না। তাছাড়া আপনার সাথেও আমার অনেক গুড সম্পর্ক। এই জন্য বলতেছিলাম যে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার যে অনেক ভয় লাগে এসব করতে। কেউ যদি জেনে যায় তাহলে কি হবে বলো? আমি তো সবসময় তোমার কাছে আপত্তি করব না, মাঝে মধ্যে দু একদিন হয়তো চাইবো, বলবো, সমস্যা হবে? যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে কি হবে বলো? এটা নিয়ে আমি ভাবছি। অথবা কেউ যদি জেনে যায় তাহলে কি হবে একবার বলো? কেউ জানবে না। আর যদি কোনো কিছু করি তাহলে প্রোটেকশন নিয়ে করব, সমস্যা হবে কেন? আজকাল কত রকম পদ্ধতি আছে, আর তুমি তো জানোই, তোমাকে এটা বোঝানো লাগবে কেন? তুমি তো আর অবিবাহিত মেয়ে না। তাহলে কি সেটা আজকেই করবা? হুম, অনেকদিন যেহেতু উপাস আছি, দেশের বাড়িতেও যাওয়া হয় না, তোমার ভাবির সাথেও অনেকদিন সাক্ষাৎ হয় না, আর আমার মতো তুমিও তো একই রকম, দুজনের অবস্থা, তো সমস্যা কোথায়? আজকে যেহেতু রাত 8টায় আসবো, অবশ্যই হবে। কি হবে না? একটু আদর করবা, ভালোবাসবা, মনটা ভরিয়ে দিবা। তবে সবসময় আমি তোমাকে জ্বালাতন করব না, মাঝে মধ্যে দুই একটা দিন, তাহলেই হবে, আমারও হবে, তোমারও হবে। ঠিক আছে? আমার কিন্তু ভয় লাগছে, কি যে হবে। আমি হুম, কি যে বলবো তোমায়। ওরে পাগলি, ভয় পেও না, সমস্যা নাই। আমি কি একেবারেই এতটা খারাপ? তবে শোনো, আমি রাত্রে যখন 8টার সময় আসবো না, এই সময় আসার সময় তোমার জন্য একটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি, কয়েকটা ব্রা নিয়ে আসবো। তুমি তোমার ব্রা সাইজটা, বডি সাইজটা একটু বলবা কি? তাহলে একটু ভালো হতো। ওরে বাবা, এত দূর! ঠিক আছে, তোমার পছন্দের জিনিসগুলা তুমি আনতে চাচ্ছ, নিয়ে আসো। তবে সাইজ বলবো, এটা শরমের কথা না, অনেক শরম লাগে আমার। তবে 36, আর কিছু বললাম না। হ্যাঁ, নিয়ে আসো। ঠিক আছে শিউলি, তাহলে আমি অবশ্যই আসছি। তো আমাকে একটা পাপ্পা দেবে না? ও বাবা রে, মনের মধ্যে এত রং এই বয়সে! হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তবে তুমি আসতে মিস করো না, অবশ্যই আসবে কিন্তু। তো রাখতেছি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। উম উম হয়েছে, আসো, অপেক্ষায় থাকলাম। ওকে, আল্লাহ হাফেজ। আমি ঘরের এক কোণে জটসট হয়ে বসেছিলাম। আমার গায়ে ছিল শুধু একটা পাতলা কমলা রঙের চাদর। ভয়ে আমার বুক কাঁপছিল, মনে হচ্ছিল বুঝি এবার আমি মরেই যাব। যা কিছু আমার সঙ্গে ঘটেছে তা হয়তো কোনো মেয়ের সঙ্গে তার বিয়ের রাতে কখনো ঘটেনি। আমি তো একেবারেই জানতাম না যে মানুষের নামে আমার কপালে এমন একটা লোক জুটবে। আমি ছিলাম এক গরিব আর অনাথ মেয়ে। সেই লোকটা আমাকে অনাথ আশ্রম থেকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। আমি এটাও জানতাম যে আমার আগে পিছে কেউ নেই, যে আমাকে আমার স্বামীর এই পশুর মতো ব্যবহার থেকে বাঁচাতে পারবে। তার কাণ্ডকারখানা দেখে আমার মনে হচ্ছিল আমি বুঝি তার হাত থেকে কিছুতেই রেহাই পাব না। অসহায়ত্ব আমার শরীরের সবচেয়ে বড় শেকল হয়ে দাঁড়িয়েছিল। আমি কখনোই বিয়ের জন্য বড় বড় স্বপ্ন দেখিনি, কারণ আমি জানতাম আমি একটা অসহায় অনাথ মেয়ে। তাই বিয়ে নিয়ে কোনো আশা আমি কখনো বুনিনি। কিন্তু যখন সে আমাকে বিয়ে করে নিয়ে এল, তখন আমার মনে একটু আশা জেগেছিল। ভেবেছিলাম হয়তো সে আমাকে বুঝবে, আমার খেয়াল রাখবে। আমার মনে হয়েছিল আমার স্বামী খুব ভালো হবে। সে যখন আসবে তখন আমার ঘোমটা তুলে আমাকে অনেক আদর করবে। আমি এর বেশি কিছু ভাবিনি। একটা অসহায় মেয়ের জন্য এটুকুই যথেষ্ট যে তার একটা সঙ্গী জুটে যায়। অনেক মেয়ের কপালে তো এটাও লেখা থাকে না। যারা অনাথালয়ে বড় হয় তাদের জীবন তো সেখানেই শেষ হয়ে যায়। তো আমার বয়স ছিল মাত্র 19, আর আমি ছিলাম খুব সুন্দরী। আমার চোখ দুটো ছিল খেরি রঙের। জোয়ান আর সুন্দর আমি ছিলাম ঠিকই,
কিন্তু কখনো নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করিনি। ভালা আমি খুশি হব কেন? আমি তো একটা অসহায় অনাথ মেয়ে, যার না মা আছে না বাবা আছে। আমি কিসের গর্ব করব? যখন সেই লোকটা আমাকে বিয়ে করার কথা বলল, তখন সে অনাথালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিল। আমি তখনও তাকে দেখিনি। অনাথালয়ের একজন কর্মকর্তা আমার কাছে এসে বললেন, তোমার জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে। অনাথালয়ে মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব খুব কমই আসে, তাই কেউ যদি আমাকে পছন্দ করে থাকে তাতে আমার কোনো আপত্তি ছিল না। আমি খুব খুশি হয়ে গেলাম। ভাবলাম, চলো এবার আমারও একটা নিজের ঘর সংসার হবে, আমার স্বামী হবে। কর্মকর্তা বললেন, কাল সে তোমার জন্য বিয়ের জিনিসপত্র নিয়ে আসবে আর তোমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার একটুও ধারণা ছিল না যে সে দেখতে কেমন, বয়সে কত বড়। আমি সেসব কিছুই জিজ্ঞেস করিনি, শুধু তার নামটা জেনেছিলাম। তার নাম ছিল শুভ। তারা বলেছিল সেই লোকটা আমাকে দেখেই পছন্দ করে ফেলেছে। অনাথালয়ে আমার যত বন্ধু ছিল তারা সবাই আমাকে ঠাট্টা করতে শুরু করল। আই সীমা, দেখ তোর ঘর বাঁধতে চলেছে, তুই কত ভাগ্যবতী। আমিও মুচকি হেসে বলতাম, ভগবান করুন তোদেরও তাড়াতাড়ি ঘর বাঁধা হয়ে যাক। রাতে আমরা সবাই নিজের নিজের খাটে শুতে গেলাম। কোনোরকমে রাতটা কাটল। সকালে যখন চোখ খুললাম, দেখি আমার সামনে বিয়ের সব জিনিসপত্র রাখা। আমার বন্ধুরা আমাকে লাল রঙের শাড়ি পরিয়ে দিল, মাথায় ঘোমটা টেনে দিল। শুভের মুখটা চেহারায় ঢাকা ছিল। আমার বিয়ে শুভের সঙ্গে হয়ে গেল। তারপর আমি বিদায় নিয়ে তার সঙ্গে তার বাড়িতে চলে এলাম। সে একটা ধনী পরিবারের ছেলে ছিল, কিন্তু বাড়িতে একদম একা থাকত। বাড়িটা একটা ভালো এলাকায় ছিল, দোতলা, কিন্তু সেখানে থাকার মানুষ ছিল শুধু একজন, আমার স্বামী শুভ। শুভ আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে গেল। তারপর আমাকে বিছানায় বসিয়ে বলল, কবিতা, আমি একটু পরে আসছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি যখন মুখ তুলে এদিক ওদিক তাকালাম, দেখলাম ঘরটা খুব সুন্দর করে আসবাব দিয়ে সাজানো। গাঁদা ফুলের গন্ধে ঘর ভরে আছে। আমার মনে একটা খুশির ঢেউ উঠল। আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমার মুখে হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল আমার সব ইচ্ছে যেন এক মুহূর্তে পূরণ হয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ শুভ ঘরে ফিরে এল। তখনই আমার চোখ পড়ল তার মুখের ওপর। তার মুখ দেখে আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। আমার সব খুশি এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। শুভ ছিল একটা হৃষ্টপুষ্ট আর কুৎসিত লোক। তার বয়স 40 আর আমি মাত্র 19 বছরের একটা জুয়ান সুন্দর মেয়ে। মনে হল আমার জীবন যেন আমার সঙ্গে একটা খারাপ মজা করেছে। অনাথালয়ের কর্তৃপক্ষের একটুও খেয়াল ছিল না যে কবিতা একটা নিষ্পাপ ছোট্ট মেয়ে, যার বয়স মাত্র 19। তারা কিভাবে তার বিয়ে দিয়ে দিল একটা 40 বছরের লোকের সঙ্গে, যে না সুন্দর না জোয়ান। কিন্তু এটা আমার কপাল। আমি আর কি করতে পারি? শুধু নিজের ভাগ্যকে দোষ দিতে পারি। আমার মা বাবা তো ছিল না, যারা আমার বিয়ের ব্যাপারে আমার সঙ্গে কথা বলত বা ছেলের ছবি দেখিয়ে আমার মতো নিত। অনাথালয়ে যে কোনো সম্বন্ধ এলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি মন শক্ত করলাম। ভাবলাম, চলো ধীরে ধীরে হয়তো শুভের প্রতি আমার ভালোবাসা জন্মাবে। কিন্তু আমি জানতাম না যে সে আমার স্বামী নয়, একটা পশু। বাসর রাত পালন করার বদলে শুভ আমার পাশে বসল না। সে গিয়ে সামনের চেয়ারে বসে পড়ল, পা তুলে পায়ের ওপর পা রাখল। তারপর পকেট থেকে বিড়ি বের করে টানতে শুরু করল। আমি বধূ সেজে বিছানায় বসে আছি, আর শুভের অদ্ভুত চোখ আমার সারা শরীরে এমনভাবে ঘুরছে যেন সে আমার সঙ্গে কিছু খারাপ করতে চলেছে। আমি তখন ভীষণ চিন্তায় পড়ে গেলাম। তার চাহনি আমার একদম ভালো লাগছিল না। আমার মনে হয়েছিল শুভ আমার পাশে এসে বসবে, আমার সঙ্গে ভালোবাসা ভরা কথা বলবে, কিন্তু তেমন কিছুই হল না। বিড়ি টানতে টানতে সে বলল, কবিতা চল, তোর মুখটা দেখা। আমি শুনে চমকে গেলাম। মনে হল আমি ঠিক শুনলাম তো। তার গলায় একটা অদ্ভুত রুক্ষতা ছিল। সে বলল, কবিতা তোকে শুনতে পাচ্ছিস না? আমি আবার চমকে উঠলাম। আমি তো কিছুই করিনি, তবু সে হঠাৎ জোরে ধমকে উঠল। আমি আস্তে বললাম, মুখ দেখাও। শুভ আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাল। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে ভয়ে পাইয়ে দিচ্ছিল। আমি তার চোখের ইরাদা দেখে সিটিয়ে গেলাম। তারপর সে বলল, চল এবার তোর সব গয়না খুলে ফেল। তার প্রতিটি কথা আমাকে আরো ভয়ে ফেলছিল। আমি ধীরে ধীরে গয়নাগুলো খুলে রাখলাম, কিন্তু তার পরের কথায় আমি সোজা না করে দিলাম। আমি তড়িঘড়ি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। শুভ রেগে আগুন হয়ে চেয়ার থেকে উঠে পড়ল। সে আমার কাছে এসে আমাকে জোরে নিজের দিকে টেনে নিল। রাগে চিৎকার করে বলল, কবিতা আমি যা বলছি তা শুনতে পাচ্ছিস না? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি তোমার এই কথা মানতে পারবো না। আমার শরীর ভয়ে থারথার করছিল, কিন্তু আমি কিছুতেই তার কথায় রাজি হতে চাইছিলাম না। আমি দ্বিধ গলায় বললাম,
আমি এসব করতে পারবো না। এটা শুনে শুভ আমাকে একটা জোরে চড় মারল। রেগে চেঁচিয়ে বল, কবিতা, তুই তোর জায়গা ভুলে গেছিস নাকি? আমি তোকে অনাথ আশ্রম থেকে তুলে এনেছি। তুই আমার কথা না মানলে তোর জীবনটা নরক করে দেব। আমি কাঁদতে শুরু করলাম। তার এমন ব্যবহার আমি আশাই করিনি। ভয়ে আমি পিছিয়ে গেলাম। কিন্তু শুভ আমার চুল শক্ত করে ধরে আমাকে কাছে টেনে নিল। সে আমাকে এমনভাবে তাকিয়েছিল যেন সে সবকিছু করতে পারে। ধমকির সুরে সে বল, চল, এবার তুই যা বলবো তাই করবি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমি হাত জোট করে বললাম, আমাকে এসব করতে বলো না। আমি এসব পারব না। একটা মেয়ে অনেক সুন্দর হয়, তাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক নয়। আমার কথা শুনে শুভ জোরে জোরে হাসতে লাগল। সে বল, তুই যেখান থেকে এসেছিস সব আমি জানি। আমার সামনে বেশি চালাকি করিস না। আমি জানি অনাথ আশ্রমে কি কি হয়। তুই যদি সেখানকার লোকদের ঠকাতে পারিস তাহলে আমি তো তোর স্বামী। আমার তোর ওপর আরও বেশি অধিকার আছে। তুই যদি চাস আমি তোর সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে যা বলছি তাই কর। আমি অবাক হয়ে শুভের দিকে তাকিয়ে রইলাম। আমাদের অনাথ আশ্রমটা মোটেও তেমন ছিল না যেমনটা শুভ ভাবছিল। সেখানকার কর্মকর্তারা খুব ভালো ছিলেন। তারা আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আমি শুভকে বললাম, শুভজি, আপনার কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? এমন কিছুই নেই যেমনটা আপনি ভাবছেন। কিন্তু শুভ আমার কথা শুনতেই চাইল না। সে আমার হাত শক্ত করে ধরল আর রেগে বলল, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করিস না। তারপর সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটিতে পড়ে যাওয়ার থেকে কোনোরকমে বেঁচে গেলাম। আমি তো শুনেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব পবিত্র হয়। ভগবান এই সম্পর্কটাকে অনেক সুন্দর করে গড়েছেন। কিন্তু আমার স্বামী শুভ কেমন ছিল? সে আমার সঙ্গে খারাপ করতে উঠে পড়ে লেগেছিল। আমার মনে হচ্ছিল সে আমার স্বামী নয়, বরং একটা অচেনা লোক যে আমাকে যেন কিনে নিয়েছে। এই বাড়িতে আমি নিজেকে একদম অসহায় লাগছিল। কিভাবে এই পশুটার হাত থেকে নিজেকে বাঁচাব কোনো পথই দেখতে পাচ্ছিলাম না। শুভ আমার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে এল আর আমাকে ধরে ফেল। আমাকে ধরে আবার ঘরে ফিরিয়ে নিয়ে গিয়ে মারতে শুরু করল। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম, চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সঙ্গে জীবন কাটাতে পারব না। আমাকে অনাথালয়ে ফিরিয়ে দাও। এটা শুনে শুভ আরও জোরে আমাকে মারতে শুরু করল। সে আমার মুখে চড় মারল, তারপর ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর সে বিড়ি জ্বালাল আর সেই বিড়ি দিয়ে আমার হাতে দাগ বানাতে লাগল। জ্বলন্তে আমি ছটফট করতে লাগলাম, চিৎকার করে বললাম, শুভ, আমি তোমার কথা মানতে পারব না। তার এই রূপ দেখে আমি ভয়ে কুঁকড়ে গেলাম। শুভ পকেট থেকে দেশলাই বের করল আর আমার শাড়িতে আগুন লাগিয়ে দিল। শাড়িটা জ্বলতে শুরু করল। আমি তাড়াতাড়ি শাড়িটা খুলে ছুঁড়ে ফেললাম, না হলে শাড়ির সঙ্গে আমিও জ্বলে যেতাম। আমি বিছানার এক কোণে জটসট হয়ে বসে নিজেকে কম্বলে ঢেকে ফেললাম। আমাকে এমন অসহায় দেখে শুভ হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি অসহায়ত্বতে নিজের জন্য কাঁদতে লাগলাম। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেলাম। সকালে শুভ যখন ঘরে এল, তার হাতে একটা নতুন শাড়ির সেট ছিল। সে শাড়িটা আমার মুখের ওপর ছুড়ে দিয়ে বলল, এটা পরে বাইরে আয়, আর তাড়াতাড়ি আমার নাস্তা বানা। আমি শাড়িটা তুলে নিয়ে কাপড় বদলাতে গেলাম। শাড়ি পরে বাইরে এলাম। সামনে ছোট্ট একটা রান্নাঘর ছিল। রান্নাঘরটা ভীষণ নোংরা। চুলায় কফির বার্নার জল ছিল। আমি তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করলাম আর নাস্তা বানাতে লাগলাম। নাস্তা বানিয়ে টেবিলে রাখলাম, কিন্তু শুভের সঙ্গে বসে নাস্তা করলাম না। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম। শুভ নাস্তা খেয়ে রান্নাঘরে এল। তাকে দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। শুভ আমার কাছে এসে বলল, কবিতা, তুই যদি আজও সেই একই কাণ্ড করিস তাহলে আমি পুরো ঘরটা জ্বালিয়ে ছাই করে দেব, আর তোকেও আগুনে পুড়িয়ে দেব। এটা শুনে আমি ভয়ে কাঁপতে লাগলাম। এই বলে শুভ ঘর থেকে বেরিয়ে গেল। আমি খাবার বানিয়ে রান্নাঘর থেকে বেরোতেই দেখলাম শুভ বাড়িতে নেই। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু রাতের কথা ভেবে আমার মন বেকায়দায় পড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না শুভ এমন মানুষ কেন। যদি তার কোনো মেয়ের সঙ্গে এমন ব্যবহার করতে হয় তাহলে সে একটা গরিব অনাথ মেয়েকে কেন বেছে নিল। আমি ভাবলাম এই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। কে জানে রাতে এই লোকটা আমার সঙ্গে কি করবে। আমি তাড়াতাড়ি মুখে একটা কাপড় বেঁধে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজায় তালা লাগানো। শুভ বাইরে থেকে তালা দিয়ে গেছে। পুরো বাড়িটা চারদিক থেকে বন্ধ। আমি ঘরের জানালা খুলে দেখলাম সেখানেও কাচ আর জাল লাগানো। মনে হল আমি যেন এই বাড়িতে বন্দী হয়ে গেছি। আমার ভাঙা কপালের জন্য আবার মন খারাপ হতে লাগল। হতাশ হয়ে রাতের খাবার বানালাম। শুভ যখন বাড়ি ফিরল, আমি ভয়ে নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়লাম।
তার আসার আগেই আমি খাওয়া শেষ করে ফেলেছিলাম। তার সামনে আসতে আমার মন চাইছিল না। শুভের প্রতি আমার ভীষণ ভয় হচ্ছিল। মাত্র 4 মিনিট কেটেছে, হঠাৎ আমার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। আমার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। শুভ চিৎকার করছিল, কবিতা, দরজা খোল, নেইলে আমি এটা ভেঙে ফেলব। তোর এমন হাল করব যে সারা জীবন মনে রাখবি। তুই কার সঙ্গে ভিতরে বসে আছিস? এটা শুনে আমি থমকে গেলাম। শুভের এই নোংরা ভাবনা আমাকে অবাক করে দিল। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। শুভ আমাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে তল্লাশি শুরু করল। বিছানার নিচে, কোণে কোণে, এমনকি কাপড়ের আলমারিও খুলে দেখতে লাগল। আমি বললাম, শুভ, তুমি কি করছ? এখানে কেউ নেই। সে বলল, তাহলে তুই দরজা বন্ধ করেছিলি কেন? তুই আমাকে মিথ্যে বলছিস। এই বলে সে বাইরে চলে গেল। সম্ভবত দেখতে গেল আমি কাউকে লুকিয়ে রেখেছি কিনা। এখন আমি বুঝে গেছি, শুভ একটা সন্দেহবাতিকগ্রস্ত লোক। পুরো ঘর দেখে সে বলল, যদি এখানে কোনো লোক দেখি তাহলে তোর এমন হাল করব যা তুই ভাবতেও পারবি না। রাতে শুভের সেই একই কথা আবার শুরু হল, যা আমাকে আমার নিজের চোখে নিচু করে ফেলার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এবার আমি কিছু বললাম না, কারণ আমার আর মার খাওয়ার সাহস ছিল না। অবাক করা ব্যাপার হল, শুভ আমাকে ছোঁয়নি পর্যন্ত। এটা এখন প্রতিদিনের নাটক হয়ে দাঁড়িয়েছিল। শুভ আমার কাপড় খোলাত, তারপর ঘর থেকে বেরিয়ে যেত। সারা রাত ঘরে ফিরত না। একদিন রাতে আমাদের বাড়িতে একটা লোক ঢুকে পড়ল। আমি গভীর ঘুমেছিলাম, কিন্তু ঘরের বাইরে শব্দ শুনতে পেলাম। মনে হল আমার স্বামী শুভ কারো সঙ্গে ঝগড়া করছে। আমি ঘর থেকে বেরোতেই দেখি 2টো লোক দাঁড়িয়ে আছে। আমার স্বামী শুভ আহত অবস্থায় পড়ে আছে। এটা দেখে আমার শরীর কেঁপে উঠল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল। আমি তাড়াতাড়ি শুভের কাছে গেলাম আর সেই লোকদের বললাম, দয়া করে আমার স্বামীকে কিছু করো না। তারা বলল, যদি চাস আমরা তোর স্বামীকে কিছু না করি, তাহলে তাড়াতাড়ি তোর কাছে যা গয়না আর টাকা আছে নিয়ে আয়। আমাদের সময় নেই। আমি বললাম, ঠিক আছে, আমি এখনই আনছি, শুধু আমার স্বামীকে কিছু করো না। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে আমার লকার খুললাম। তাতে কিছু টাকা আর একটু গয়না ছিল, যা শুভ আমাকে দিয়েছিল। আমি সব নিয়ে এসে তাদের হাতে দিয়ে দিলাম। টাকা নিয়ে তারা চলে গেল। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। বারবার শুভের দিকে তাকাচ্ছিলাম, কোথাও তার বেশি চোট লাগেনি তো। শুভের হাতে দাগ ছিল, পায়ে রক্ত পড়ছিল। আমি কাপড় এনে তার হাত পরিষ্কার করলাম। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, তুমি ওই লোকগুলোর সঙ্গে লড়েছ কেন? এইটুকু গয়নার জন্য? আমার কাছে টাকা বা গয়নার কোনো দাম নেই। তোমার যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম? প্রথমবার শুভ আমার দিকে এমনভাবে তাকাল, যেন আমার কথায় তার বিশ্বাসই হচ্ছে না। শুভ বল, কবিতা, তোর আমার জন্য এত চিন্তা কেন হচ্ছে? আমি বললাম, কারণ তুমি আমার সব। আমি যদি তোমার চিন্তা না করি, তাহলে কার করব? আমার কথা শুনে শুভের মুখের ভাব একদম বদলে গেল। সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেই রাতে আমি অনেক ভাবলাম। বারবার মনটা খারাপ হচ্ছিল এই ভেবে যে, আমি যদি ঠিক সময়ে না পৌঁছতাম, তাহলে ওই লোকটা আমার স্বামী শুভের সঙ্গে কি করে বসত কে জানে। যদিও আমার স্বামী শুভ কখনো আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, তবু আমার সঙ্গে যা হচ্ছিল তাও তো ভালো ছিল না। তা সত্ত্বেও আমি সবসময় শুভের সঙ্গে ভালো ব্যবহারই করেছি। আমি তার পছন্দের খাবার বানাতাম, সারাদিন তার কাজ করতাম। কিন্তু আমি জানতাম আমার স্বামীর ব্যবহার একটু অদ্ভুত, তাই কখনো তার কাছে কোনো অভিযোগ করিনি। কিন্তু এখন শুভের ব্যবহার আরও বদলাতে শুরু করল। সে খুব শান্ত থাকতে লাগল, আমার ঘরে আসাও বন্ধ করে দিল। একদিন আমি রান্নাঘরে বাসন ধুচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। সাধারণত রাতেই আমি রান্নাঘরের সব কাজ শেষ করে ঘুমোতে যেতাম। সেদিনও আমি সিঙ্কে বাসন ধুচ্ছি, এমন সময় শুভ রান্নাঘরে এল। আমি বুঝলাম তার কফি চাই, তাই তাড়াতাড়ি গ্যাসে কফি বানাতে লাগলাম। আমি সবসময় শুভের কাজ তার বলার আগেই করে দিতাম। এটা দেখে শুভ আমাকে বলল, কবিতা, তুই গিয়ে একটু বিশ্রাম কর, আমি নিজের জন্য কফি বানিয়ে নেব। আমি বললাম, না, আমি নিজেই বানিয়ে দিচ্ছি। তাছাড়া আমাকে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। আমার কথা শুনে শুভ আমার সামনে এসে দাঁড়াল। তারপর বলল, কবিতা, রান্নাঘর সকালেও পরিষ্কার হতে পারে। এই প্রথমবার সে আমার সঙ্গে এত নরম গলায় কথা বল। নেইলে শুরুতে তো সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। সে বলত, পুরো বাড়ি পরিষ্কার করার পরেই তুই বিশ্রাম করতে পারবি। আমি আবার বললাম, না, কিছু হয়নি, আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি। কিন্তু শুভ স্পষ্ট করে না করে দিল। বল, যা, একটু বিশ্রাম কর। আমি নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর মনে হল, কেননা শুভের সঙ্গে কথা বলি, জিজ্ঞেস করি সে আমাকে কোনো কারণে এমন শাস্তি দিচ্ছে।
কেন সে আমার কাছে আসে না? এটা ভেবে আমার মন ছটফট করতে লাগল। ভাবলাম, শুভের সঙ্গে কথা বলায় তো কোনো দোষ নেই, আসলে তো সে আমার স্বামী। আমি ঘর থেকে বেরিয়ে শুভের ঘরে গেলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। শুভ মন্দিরের সামনে মাথা নিচু করে কাঁদছিল। কিসের দুঃখে সে কাঁদছে আমি বুঝতে পারছিলাম না। আমাকে দেখেই শুভ তাড়াতাড়ি উঠে দাঁড়াল, চোখের জল মুছে চোখ চুরি করতে লাগল। তারপর বলল, কবিতা, তুই এখানে কেন এসেছিস? আমি জিজ্ঞেস করলাম, শুভজি, তুমি কাঁদছিলে কেন? সে বলল, এটা আমার আর আমার ভগবানের মধ্যে কথা। আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, শুভজি, তুমি আমার থেকে দূরে কেন থাকো? আমি তো তোমার স্ত্রী। আমার কথা শুনে সে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। বল, কবিতা, এখান থেকে যা। আমার মনে হল সে যেন আমার থেকে কিছু লুকোচ্ছে। আমি বললাম, আমি তোমার স্ত্রী, তুমি আমার থেকে কথা লুকোচ্ছ কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক তো পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। ভগবান আমাদের একে অপরের ঘাটতি পূরণ করার জন্যই তো বানিয়েছেন, যাতে আমরা একে অপরকে ভালোবাসি, সুখে জীবন কাটাই। আমার কথা শুনে শুভ বলতে লাগল, মেয়েদের ওপর ভরসা করা যায় না। আমি আমার জীবনে খুব বড় ধোঁকা খেয়েছি, তাই কোনো মেয়ের ওপর আমার ভরসা নেই। শুভ আরও বলল, আমি যখন 5 বছরের ছিলাম তখন আমার মা একটা অচেনা লোকের সঙ্গে পালিয়ে গিয়েছিল, শুধু এই কারণে যে আমার বাবা দেখতে বেশি সুন্দর ছিল না। আমার থেকে বড় আমার দিদি নেহা ছিল। সে যখন জোয়ান হল তখন আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমি বাবার দোকানটা সামলাতে লাগলাম, আর গায়ত্রী দিদি বাড়িটা ভালোভাবে দেখাশোনা করতে শুরু করল। আমি গায়ত্রী দিদির জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছিলাম, কিন্তু অনেকবার কথা হওয়ার পরেও বিয়ে ঠিক হয়ে উঠছিল না। একদিন আমি বাড়ি ফিরলাম, গায়ত্রী দিদির ঘর থেকে হাসির আর কথা বলার আওয়াজ আসছিল। আমি জানালা দিয়ে উকি মেরে দেখলাম সে গলির কিছু বখাটে ছেলের সঙ্গে হাসি ঠাট্টা করছে। এসব দেখে আমার মনে হল প্রত্যেক মেয়েই এমন। আমি গায়ত্রী দিদিকে বাড়ি থেকে বের করে দিলাম। সে সেই বখাটে ছেলেটার সঙ্গে পালিয়ে গেল। এই ঘটনার পর আমি অনেক বছর বিয়ে করিনি। লোকে আমাকে তানা দিতে শুরু করল, তোর সঙ্গে কেউ মেয়ে বিয়ে করবে না, যে বাড়ির মা আর বোন পালিয়ে গেছে সেখানে কেউ নিজের মেয়ে দেবে না। এসব শুনে আমি অনাথ আশ্রমে গিয়ে বিয়ের কথা বললাম, তারপর তোর সঙ্গে বিয়ে করলাম। কিন্তু তোকে দেখেই আমার মা আর গায়ত্রী দিদির কাণ্ডকারখানা মনে পড়তে লাগল, তাই আমি তোর থেকে বদলা নিতে চেয়েছিলাম। কিন্তু যেদিন সেই দুটো লোক বাড়িতে এল আর তোকে নিজের জান বাঁচাতে কাঁদতে দেখলাম, তখন আমার খুব খারাপ লাগল। আমি ভাবলাম, আমি তোর সঙ্গে যেমন খারাপ ব্যবহার করেছি তাতে তোর আমাকে ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু কবিতা, তুই সব টাকা আর গয়না আমার জান বাঁচাতে ওই লোকদের দিয়ে দিলি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগল? দয়া করে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও টিপে দাও, যাতে নতুন ভিডিওর খবর পেয়ে যাও।